গতকাল রাত্রে রাস রজনীতে নেচে গেয়ে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে আমার রাধা গোবিন্দ যুগল মাঝে শয়নে রয়েছেন কুঞ্জ মন্দিরে। তাদেরকে আজকের জাগরণ করানো হবে। প্রথম জাগাবে কারা? প্রথম জাগাবে প্রকৃতিরা। প্রকৃতিরাও আজকের রাধা গোবিন্দের চরণে ভক্তিভাব দিয়ে জাগানোর চেষ্টা করবে। তারপর সখীরা জাগাবে, তারপর রাধারানী জাগবেন, তারপরে শ্যামসুন্দর জাগবেন, তারপরে তাদের দুজনের যুগল মিলন হবে। এইটা হচ্ছে কুঞ্জবিলাসের টোটাল কাজ। প্রথম প্রকৃতি। আজ প্রথম পূর্ব দিকে অরুণোদয় হচ্ছে। অরুণোদয়। অরুণ কোন সূর্যকে বলা হয়? বাল্য সূর্যকে অরুণ বলা হয়। মানে মানে একেবারে 5:30টার যে সূর্যটা, মানে এখন তো 5:30টার সময় সূর্য উঠে যায়, 5:30টার সূর্যটাকে অরুণ বলে। ওই বালক, ওই অরুণের আলোটাই সব থেকে স্নিগ্ধ। ওই যে ব্রহ্ম মুহূর্ত বলে না, ব্রাহ্ম মুহূর্তে উঠে হরিনাম করতে হয়। এই ব্রাহ্ম মুহূর্তের পরের যে অরুণ, যে সূর্য, সেই সূর্যটা আজকের উঠছে। ধীরে 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 কুঞ্জ মাঝে প্রকৃতির বিস্তার ঘটছে। ধীরে ধীরে পাখিরা জাগছে। প্রথমেই তো পাখিরা জাগে। আর কুঞ্জ মন্দির এমন একটা জায়গা বাবা, যেখানে ষড় ঋতু একসঙ্গে সেখানে বিরাজ করে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সব কটাই একসঙ্গে বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে বিরাজ করে। সেইখানে আজকের আমার রাধা গোবিন্দ শয়নে আর জাগাচ্ছে প্রকৃতির উদয়। বলে দশ দিশ নিরমল, লোফা, বড় লোফা। দশ দিশ নিরমল ভেল পরকাশ। দশ দিশ নিরমল ভেল পরকাশ। ওগো দশ দিশ দশ দিশ নিরমল ভেল পরকাশ। আজ সখীগণ মনে ঘন উঠায়ে তরা। সখীগণ মনে ঘন উঠায়ে তরা। ওগো সখীগণ মনে ঘন ঘন উঠায়ে তরা। সখীগণ মনে ঘন উঠায়ে তরা। আজ বৃন্দাবনে প্রভাত হয়েছে। রাধা গোবিন্দ আমার কুঞ্জ কানন মাঝে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে আজ যুগল শয়নে রয়েছে। সকল প্রকৃতি এসে রাধা গোবিন্দের চরণে প্রণাম জানাচ্ছে। হে রাধে, হে গোবিন্দ, এই এত সুন্দর অপরূপ যুগল বসন তোমরা শয়নে রয়েছ, কিন্তু জাগাইতে তো আমাদের মন চাহে না। এমন সুখ নিদ্রা যাতে ভঙ্গ না হয়, কিন্তু যা নাই করে উপায় কিছু নাই। একবারে জাগাতে তো হবেই হবে। তাই প্রকৃতি তার মৃদু আভাসে আজ রাধা গোবিন্দের চরণে জানাচ্ছে, ওগো গোবিন্দ, ওগো রাধে, একবারে জেগে বসো। আর কত ঘুমাবে? কে কে ডাকছে, কেমন ভাবে ডাকছে? বলে আমরে কোকিলা ডাকে, কদম্বে ময়ূর। আমরে কোকিলা ডাকে, কদম্বে ময়ূর।
ডাকে কদম্বে ময়ূর, ডাকে কদম্বে ময়ূর, আম্রে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, কদম্বে ময়ূর, ডাকে কদম্বে ময়ূর, আজ দাড়িম্বে বসয়ে পিক বলয়ে মধুর, দাড়িম্বে বসয়ে পিক বলয়ে মধুর। আস্তে, এবার ব্যাখ্যা। আম্রে মানে কি? আমরে মানে কি বাবা? আমরে মানে হচ্ছে আম গাছের ডালে। আম্র শব্দটা অমৃত থেকে এসেছে, আর অমৃত থেকে আম্র, আম্র থেকে আম, অপভ্রংশ হয়ে এভাবেই শব্দটা এসছে। অমৃত ফল হচ্ছে ভারতবর্ষের কাছে আম, ম্যাঙ্গো। এই আমটা হচ্ছে ভারতবর্ষের কাছে অমৃত ফল। কিন্তু এই ভারতবর্ষের ফল কিন্তু প্রথম ছিল না। এই আম প্রথমে এসছিল লঙ্কায়, শ্রীলঙ্কায়। কেননা রাবণ ইন্দ্রকে যখন হারিয়ে দিয়েছিল, ইন্দ্রের স্বর্গ দখল করে, আম গাছ ছিল ইন্দ্রের বাগানে। ইন্দ্রের বাগানে আম ছিল, সেই আম গাছের গোড়া শুদ্ধ উপড়ে নিয়ে এসে নিজের অশোক কাননে প্রথম লাগিয়েছে রাবণ। রাবণ লাগিয়েছে। এইবার সেই অশোক কাননে বন্দিনী করে রেখেছিল সীতামাকে। সীতামাকে উদ্ধার করতে রামের আংটি নিয়ে গিয়েছিল হনুমান। হনুমান রামের আংটি নিয়ে গেল যে প্রভু আসছে মা, তুমি চিন্তা করো না, এই বার্তা নিয়ে গেল। যোজন সমুদ্র পার করে হনুমান গিয়েছে লঙ্কায়। তাই সীতামান মনে মনে ভাবলেন যে প্রভুর সেবক এত দূর থেকে এসছে আমার জন্য, কিছু সেবা না দিলে অতিথি সেবা হবে না, আমি অপরাধী হয়ে যাব। তা কিন্তু অতিথি সেবা করতে হবে। তা অতিথি সেবা কি করে করব? আমি তো একটা বন্দিনী, আমি কি সেবা দেব? তো অশোক খানের চারিদিকে তাকিয়ে দেখলো গাছে পাকা পাকা আম হয়েছে। ও মায়েরা, খুব মজার গল্প, শুনে নাও। গাছে পাকা পাকা আম হয়েছে, এটা সীতামা দেখতে পেল। তো সীতামা একটা আম পেড়ে নিয়ে আর হনুমানের হাতে দিয়েছে। হনুমান জীবনে আম খায়নি, যে কি করে খেতে হয় তাও জানে না। আমি শরবত করে খাবো না, কেটে খাবো না, বাকড়াগুলো খাবো, তাও জানে না। হনুমান মনে মনে ভাবছে, কি দিল মা, কি করে খাবো? আবার ফেলে দিলে মায়ের অপমান হবে, ফেলা তো মোটেও যাবে না, খেতে হবেই। তো দুটো হাতের মধ্যে সে আমটাকে নিয়ে এইভাবে দলা পাকাতে শুরু করলো। হনুমান তো এত সভ্য ভদ্র খাবারও সে জানে না, ও খাবার দরকার খায় আর সারাদিন রাম নামে মজে থাকে। অত ভদ্র সভ্য অত দেখার দরকার নেই। অথচ হনুমানের মতো পণ্ডিত কিন্তু ত্রিভুবনে আর কেউ নাই। তার দলা পাকাতে লাগলো। ও মায়েরা, দুটো আমকে এই হাতে, দুটো হাতে দলা পাকি যখন নরম হয়ে গেল, তখন এই পিছনটা ফুটো করে আর এইভাবে উপর করে চুষে চুষে খাচ্ছে। খেয়ে এত মিষ্টি আম যে মন ভরে উঠল হনুমানের। বাহ, কি সুন্দর আম, কি সুন্দর মিষ্টি, এটা তো অমৃত ফল, অমৃত ফল। আরে বাবা, রাবণের বাগানে অমৃত ফল থাকবে, আর আমার প্রভু রামচন্দ্র যে দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশে একটু আম থাকবে না, অমৃত ফল থাকবে না? এই বলে সেই আমটা খেয়ে আমের আঁটিটা ওই লঙ্কা থেকে একবার ছুঁড়ে মেরেছে সমুদ্র পার করে। আর সেই সমুদ্র পার হয়ে সেই আমের আঁটি উড়ে এসে একেবারে আমার মনে হয় মালদা জেলায় পড়েছিল ওই আঁটিটা। ওই আঁটিটা মনে হয় মালদা জেলায় পড়েছিল, ওই জন্যই। আবার মুর্শিদাবাদেও পড়তে পারে, মুর্শিদাবাদেও অনেক আম আছে। তবে আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি বাবা, আমি মালদা থেকে আম করতেও যাই, সেখানেও আমও খাই। আর মুর্শিদাবাদের বহরমপুর এলাকায় অনেক গান হয়, সেখানেও গান করতে যাই। তবে আমার মালদা জেলার থেকে মুর্শিদাবাদের আম বেশি মিষ্টি লেগেছে, বেশি মিষ্টি লেগেছে, সুন্দর মিষ্টি। তো এইভাবে আম পৃথিবী আমাদের ভারতবর্ষে এলো আমাদের পুরাণ শাস্ত্রে। এটা কোনো বৈজ্ঞানিক আবার যেন আপনার কারণ খুঁজতে যাবেন না, এটা আমাদের পৌরাণিক ঘটনা গল্প।
তো আম্র হচ্ছে অমৃত শব্দ, অমৃত থেকে আম্র, আম্র থেকে আম। আর যেহেতু এটা পদাবলী, পদাবলী তো সবসময় শুদ্ধ ভাষায় রচনা হয়, ওই জন্যে আমরে কোকিলা ডাকে, মানে আম গাছের ডালে বসে কোকিল ডাকছে। হ্যাঁ, আম্র, আম্র শাখা। আমরে কোকিলা ডাকে, ডাকে কদম্বে ময়ূর, আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। আজ দাড়িম্বে বসয়ে পিক বলয়ে মধুর, দাড়িম্বে বসয়ে পিক বলয়ে মধুর। কোকিল ডাকছে আম গাছের ডালে বসে। কোকিল কেমন করে ডাকে? কোকিল কেমন করে ডাকে? বাবা, এটা কোকিল না, এটা কাক। বুঝতেই পারছি না। কোকিল কেমন করে ডাকে? কুহু 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 কোকিল ডাকে। এখন আখর দিচ্ছে বৈষ্ণব মহাজনরা, বলে কোকিল ডাকে কুহু রবে, কোকিল ডাকে কুহু রবে, কুহু 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 রবে, কুহু 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 রবে। বলে মোরা সু হতে কভু পারিলাম না হে, কোকিল ডাকে কুহু রবে, সু হতে পারলাম না রে, কোকিল ডাকে কুহু রবে। মোরা সু হতে কভু পারিলাম না হে, কোকিল ডাকে কুহু রবে, সু হতে পারলাম না রে, কোকিল ডাকে কুহু রবে। আর ডাকে কদম্বে ময়ূর, কদম্বে ময়ূর। কদম গাছের ডালে বসে ময়ূর ডাকছে। বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে সকল পক্ষী, সকল পশু পাখির আনাগোনা। সেখানে সাপও থাকে, সেখানে কোকিলও থাকে, ময়ূরও থাকে, খরগোশও থাকে, গরুও থাকে, কে নাই? কেননা কুঞ্জ মন্দির তো প্রেমের জায়গা, সেটাকে, সেখানে কোনো হিংসার মধ্যে কোনো বিকাশ নেই। তাহলে কোকিল যখন কুহু কুহু করে ডাকে, তাহলে ময়ূর কেমন করে ডাকবে? ময়ূর কেমন করে ডাকে বল? বাবা, ভালো ডেকেছে, এমন জোরে ডাকছে ইকো হয়ে যাচ্ছে মাইকের মধ্যে। বাবা, এটা সাংঘাতিক ময়ূর রে বাবা। ও মায়েরা, ময়ূর ডাকে কেউ, ময়ূর ডাকে কেউ কেউ কেউ। আপনাদের পূর্ব দিক কোনটা বাবা? কোনটা পূর্ব? এটা পূর্ব। এই পূর্ব দিকে কে রে? এই এই দেখ দেখ দেখ। বলে কেও, বলে কেও, বলে পুবু গগনে কেও, পুবু গগনে কেও। ওরে তোর মনে কি একটু দয়া নাই রে, তুই পুবু গগনে কেও, তোর মনে কি দয়া নাই রে, পুব গগনে কেও। রাধা গোবিন্দ আমার যুগল শয়নে, তুই পুব গগনে কেও, রাধা গোবিন্দ আমার যুগল শয়নে, পুব গগনে কেও। আজ দাড়িম ব্যবসায়ে পিক বলয়ে মধুর, দাড়িম বসয়ে পিক বলয়ে মধু। আজ দ্রাক্ষা ডালে
ডালে বসি ডাকে, ডাকে কপত কপতি, দ্রাক্ষা ডালে বসি ডাকে কপত কপতি। দ্রাক্ষা ডাল, দ্রাক্ষা মানে কি বাবা? আঙুর, আঙুর, আঙুর ফল। দ্রাক্ষা ডাল, দ্রাক্ষা ডালে বসে কপত কপতি, বাক 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 বাক। কপত কপতি কি পাখি বলুন তো? পায়রা, পায়রা। হ্যাঁ বাবা, হ্যাঁ লতা গাছ। এবার লতা গাছ বটে, আপনারা যদি মহারাষ্ট্রে কখনো যান, আঙুর গাছ যদি দেখেন, দেখবেন গোড়াটা কিন্তু মোটা হয়, কিন্তু ডালগুলো লতিয়ে লতিয়ে যায়, ওই জন্য লতাটাকে বেঁধে দেওয়া হয়। আর কুঞ্জ মন্দির যেহেতু, ওখানে তো সমস্ত ফুল ফল গাছের একবারে মিলন ক্ষেত্রে একটা বাগান, ওই জন্য আঙুর গাছের ডালগুলো বেঁকে বেঁকে যে কুঞ্জ মধ্যে উঠেছে তার একটা ডালে বসেছে কপত কপত। এবার পায়রা, কৃষ্ণের পোষা পায়রার নাম হচ্ছে কপত, আর রাধার পোষা পায়রার নাম হচ্ছে কপতি। তা দুজন কপতি কপতি ডাকছে। হ্যাঁ, দ্রাক্ষা ডালে বসি ডাকে, আজ কপত কপতি, দ্রাক্ষা ডালে বসি ডাকে কপত কপতি। আজ তারাগণ শনে লুকা বলো তারাপতি, তারাগণ শনে লুকায় হলো তারাপতি। বলো বলো কপত কয়পতি, বলো বলো কপত কয়পতি, বলো সতী নারীর কটাপতি, বলো বলো কপত কপতি, সতী নারীর কয়পতি, বলো বলো কপত কটিপতি। এবার একটু অসামাজিক কথা বলবো, কিছু মনে করবেন না। মায়েদের বলবো, বলো তো মায়েরা, সতী মেয়েদের কটাপতি থাকে? বলে বাবা আমরা তো স্বামীর চরণেই সব কিছু দিয়েছি। হ্যাঁ, আবার কি? তাহলে এক পতি, দুটো সতী নারীর দুটো পতি, মুখ দেখাতে পারবে পাড়ায় গিয়ে? উত্তর কিন্তু ঠিকই দিয়েছে। আমরা সাধারণ দৃষ্টিতে একটা বিবাহিতা রমণীর যদি দুটো পতি থাকে, তাহলে বিবাহিতা একটা পতি আর একটা উপপতি আমরা বলে থাকি সাধারণত। কিন্তু তত্ত্বের দিকে বলছে না, এখানে দুটো পতি মানে অন্য কোনো পরপুরুষের কথা বলা হয়নি। এখানে পুরুষ বলতে জগতের জন্য নিজের এক পতি, আর জগতের পতি যিনি গোবিন্দ, তিনি হলেন আমাদের সবার এক পতি। তাই সতীনাথ রমণীর দুই পতি। বলো বলো কপত কপতি, বলো বলো কপত কয়পতি। বলো বলো কপতি, বলে দেহপতি আর জগৎপতি, বলো বলো কপত কয়পতি, দেহপতি আরে জগতে পতি, বলো বলো কপত দুই পতি। ওগো সতী নারীর কয়পতি, ওগো দেহপতি আর জগৎপতি, সতী নারীর কয়পতি, দেহপতি আর জগৎপতি। সতী নারীর দুই পতি, দেহপতি আর জগৎপতি, সতী নারীর দুই পতি। বলো বলো কপত কয়পতি, দ্রাক্ষা ডালে বসি ডাকে, কপত কপতি, আজ তারাগণ শনে লুকা বলো তারাপতি, তারাগণ শনে লুকায় হলো তারাপতি। পদকর্তা শেখর শেখরি কহে, হাসিয়া হাসিয়া শেখর শেখরি কহে, হাসিয়া হাসিয়া তুমি চোর হইয়া সাধুর মতন রয়েছ সুতিয়া, চোর হইয়া সাধুর মতন রয়েছ সুতিয়া।
চোর হয়ে সাধু কবে হলে হে, চোর হয়ে সাধু কবে হলে বলো বলো, চোর হয়ে সাধু কবে হলে হে, চোর হয়ে সাধু কবে হলে বলে হব না। রাই সাধুর সঙ্গ পেয়ে চোর হয়ে সাধু কবে হলে হে, রাই সাধুর সঙ্গ পেয়ে চোর হয়ে সাধু কবে হলে। পদকর্তা বলছে রাধারানীর কোলের কাছে কৃষ্ণ করে শুয়ে আছে, যেন বিরাট বড় একটা সাধু পুরুষ। কিন্তু কৃষ্ণ তো জন্ম থেকেই চোর। যেদিন থেকে জন্ম নিয়েছে সেই দিন থেকে চুরি বিদ্যে শুরু করেছে। যেদিন থেকে ওর জন্ম সেদিন থেকে চুরি শুরু। আর তোমাদেরও বলিহারি যাই, চোরের কীর্তন শুনতে এসছো, সারা রাত ধরে হাঁ করে বসে শুনছো চোরের কীর্তন শুনতে। 1 নম্বরের চোর জগতে যত চোর আছে 1 নম্বরে 1 নম্বর চোর হচ্ছে কৃষ্ণ। ওই তো মন্দিরে দেখছে, হ্যাঁ, আবার মন্দিরে বসেও আছে, আবার মাখন খাচ্ছে, খেয়ে দেখা এত বদমাইশ। যেদিন থেকে জন্ম সেদিন থেকে চুরি শুরু। ও মায়েরা, চুরি মানে কি? এখানে গোবিন্দ যেদিন থেকে জন্ম নিয়েছে আর গোকুলবাসী ব্রজবাসী যেদিন দেখতে গেছে সেই দিন থেকে তাদের মন চুরি করেছে। তারপরে ননি খাওয়া চুরি হলো, ননি চুরি শুরু হলো, মাখন চুরি শুরু হলো, হ্যাঁ, রাক্ষসদের প্রাণ চুরি শুরু হলো। তারপরে একটু বড় যখন হলো গোপীদের বসনও চুরি করতে শুরু করলো। আরে পৃথিবীর মাঝে যত ভক্তগণ রয়েছে তাদের হৃদয়ে মন প্রাণ সব চুরি করতে শুরু করলো। তাহলে এত বড় চোর আজকে রাধারানীর পাশে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন শাক ভাতও খেতে জানে না, এত ভদ্র ছেলে। পদকর্তা বলছে, ও হে চোর, চোর হয়ে সাধু কবে হলে হে, চোর হয়ে সাধু কবে হলে। বলে রাই সাধু সঙ্গ পেয়ে চোর হয়ে সাধু কবে হলে হে, রাই সাধুর সঙ্গ পেয়ে চোর হয়ে সাধু কবে হলে। এখানে গোবিন্দ উত্তর দিলেন মনে মনে পদকর্তাকে যে হব না, সাধুর পাশে শুতে শুতে আমিও যে সাধুই হয়ে গেছি। দেখবেন বাবা, সোনার তালের মধ্যে যদি একটা তামার বাটি রেখে দেন, 5 বছর পর কোনটা তামার বাটি রেখেছিলেন সেটা আপনি আর খুঁজে পাবেন না। কেননা সোনার সঙ্গে থাকতে 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 ওই তামার বাটিটাও সোনার মতো হয়ে যায়। তেমনি রাধারানীর সঙ্গ লাভ করতে 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 কৃষ্ণরূপী চোরটাও আজকের জগতের সব থেকে বড় সাধু হয়ে গেছে। সেই সাধুই যেন আজকের শয়নে রয়েছে। সঙ্গ ওই জন্যে খুব বড় কথা, সঙ্গ লাভ করতে হয়, সাধু সঙ্গ করবেন। ও মায়েরা, তোমাদেরকে একটা শিক্ষার কথা বলি, একটু সাধু সঙ্গ করাবেন বাচ্চাদেরকে। এই যে বাচ্চারা কালকে গন্ডগোল করছিল, আমরা বকা দিচ্ছিলাম, কিন্তু তবু ওদের আসরে আসতে হবে। আপনারা নিয়ে আসবেন, কেননা আপনারা না নিয়ে এলে ওরা মানুষ হবে না। পৃথিবীর কোনো স্কুল কলেজ নেই যে আপনার বাচ্চাকে মানুষের মতো মানুষ করবে। আপনার বাচ্চাকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব আপনার। বাচ্চারা কেমন জানেন? কাদার তাল, যে ছাঁচের মধ্যে ফেলবেন সেই ঠাকুর বেরোবে। যেমন ছাঁচে ফেলবেন, রাম ঠাকুরের ছাঁচে ফেললে রামই বেরোবে, আর রাবণের ছাঁচে ফেললে রাবণই বেরোবে। এই যে এখনকার দিনের মেয়েরা বা বাবা মায়েরা বলছে, আমার ছেলে দেখে না, কষ্ট দিচ্ছে, বৃদ্ধাশ্রমে জায়গা হয়েছে, ওই পয়সা চাইলে পয়সা দেয় না, নানান ধরনের কথা শোনায়, একা একা থাকতে ভালোবাসে স্বার্থপরের মতো। এ দোষটা ছেলে মেয়েদের নয়, এ দোষটা তোমাদের, দোষটা তোমাদের। কেননা বাচ্চা বেলায় যখন স্কুলে যেত বাচ্চাটা, টিফিনগুলো বাচ্চার ব্যাগে দিয়ে তুমি তাকে বাচ্চাকে নিজেই বলতে, এই টিফিনটা একা খাবি, কাউকে দিবি না, টিফিনটা একা খাবি, কাউকে দিবি না। কোনোদিন বলেছেন যে টিফিনটা দিলাম 5টা বন্ধুর সঙ্গে ভাগ করে তবে খাবি? বলেছেন? তাহলে আপনি বৃদ্ধাশ্রমে জায়গা পাবেন না তো কোথায় পাবেন? আমরা কেউ বলি না ছোটবেলা থেকে বাচ্চাগুলোকে স্বার্থপর হতে শেখায়, তা তারা তো আমাদের বৃদ্ধাশ্রমে পাঠাবে, এ তো কোনো অযৌক্তিক কথাবার্তা কিছু নয়। সাধু সঙ্গ করান, টেনে টেনে নিয়ে আসবেন।
বাচ্চাদের হাত থেকে মোবাইলটা সরান, মোবাইলটা সরিয়ে দিন। খেতে চাইছে না, কোলে করে বাইরে নিয়ে যান, ধান দেখান, পাখি দেখান, আকাশ দেখান, প্রকৃতি দেখান, সেই করে করে খাওয়ান। মোবাইল দেখিয়ে পাবজি খেলে, ফ্রি ফায়ার গেম খেলিয়ে বাচ্চাদের খাওয়াবেন না, সর্বনাশ হবে। আর হচ্ছেও তাই, হচ্ছেও তাই। সাধু সঙ্গ এমন একটা জিনিস যে সাধু সঙ্গ করতে করতে চোর পর্যন্ত সাধু হয়ে যায়। তার প্রকৃষ্ট প্রমাণ রয়েছে রত্নাকর দস্যু। আছে না বাবা রত্নাকর দস্যু? রত্নাকর দস্যু থেকে যদি সে বাল্মীকি হয়ে যেতে পারে, তাহলে আপনাদের সন্তান কেন সুসন্তান হবে না? হবে, যদি সন্তানকে গড়ে পিটে নিতে পারেন। তাই রাধারানীর পাশে আজকের গোবিন্দ শুয়ে আছে, পদকর্তা বলছে কত বড় সাধু শুয়ে আছে। ও চোর, এত বড় সাধু হলে কি করে? তখন কৃষ্ণ উত্তর দিচ্ছে, যার পাশে রাধারানী স্বয়ং শয়নে আছে, সাধু না হয়ে সে আর পারে গো। রাধারানীর সঙ্গ লাভ করে আমি আজ সাধু হয়েছি। হ্যাঁ, শেখর শেখরি কহে আজ হাসিয়া হাসিয়া, শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, তুমি চোর হইয়া সাধুর মতন রয়েছ সুতিয়া। চোর হইয়া সাধুর মতন রয়েছ সুতিয়া, চোর হইয়া সাধুর মতন রয়েছ সুতিয়া। আচ্ছা, গতকালের মতো আজকেও একটা অনুরোধ কর্তৃপক্ষের তরফ থেকে ভক্তদের কাছে আছে। 2 মিনিট বলে নি, তাদের অনুরোধ আছে একটা। অনুরোধটা হলো যে এত বড় দুর্মূল্যের বাজারে 4 দিন এই অবিরত নাম সংকীর্তন, তারা অষ্টকালীন লীলা 24 প্রহর কীর্তন অনুষ্ঠান তারা করছে। এত সুন্দর। আমি মুর্শিদাবাদে অনেক জায়গায় এসেছি, সব জায়গায় ভালো, তবে খড়গ্রাম আমারও সত্যিই খুব ভালো লাগলো। এই ছেলে মেয়েদের ছেলে মেয়েগুলো একেবারে ভীষণভাবে অ্যাক্টিভ। যে ছেলেগুলো কমিটির মধ্যে আছে ভীষণভাবে তারা অ্যাক্টিভ, খুব সক্রিয়, তারা সদস্য হয়ে তারা কাজ করছে। বিভিন্ন জায়গায় তারা বাইরে থাকে, কিন্তু কীর্তনের সময় তারা ঠিক চলে আসে, এসে এত বড় একটা উৎসব শুরু করে। তাই ভক্তবৃন্দকে বলছি, আপনাদের চরণ প্রান্তে তারা ভিক্ষার পাত্র নিয়ে মহাপ্রভুর পথের পথিক হয়ে তারা যাবে। আপনারা যার যেমন সাধ্য, যার যেমন ইচ্ছে, আপনারা প্রাণ ভরে একটু তাদের দান দেবেন। তারা যেন এই কীর্তনের আসরটাকে আরও উজ্জীবিত করে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। একটা ভবিষ্যৎবাণী করে দিই বাবা, আমি কোনো জ্যোতিষী নই, কোনো গণক ঠাকুর নই, তবে একটা ভবিষ্যৎবাণী করে দিই। বাংলার বুক থেকে যা বর্তমানে যা বাংলার অবস্থা, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, আপনারা বুদ্ধিমান, আপনারা পরিষ্কার বুঝতে পারছেন বর্তমান যে অবস্থা। আমি একটা ভবিষ্যৎবাণী এটিকে করতে পারি, যতদিন বাংলার বুকে মহাপ্রভুর প্রচারিত এই কীর্তন গান চলছে, ততদিন বাংলা সুরক্ষিত আছে। যেদিন বাংলার বুক থেকে কীর্তন নামক গানটি মুছে যাবে বা মুছে দেওয়া হবে, সেই দিন এই বাংলা পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। আর বাংলা থাকবে না, বাংলার চরম সর্বনাশ সেদিন ঘটবে। তার জন্য কীর্তনিয়াদের দায়িত্ব যেমন, কীর্তন শ্রোতাদের দায়িত্ব তেমন, কীর্তন কর্তৃপক্ষদের দায়িত্ব তেমন। তাই এরা ব্রতী হয়েছে যে আমরা বাংলার সংস্কৃতিকে রক্ষা করব, পদাবলী কীর্তন আস্বাদন করব। সেই আস্বাদনের বিষয় হিসেবে আপনাদের কাছে যাবে, যার যতটুকু ইচ্ছা আপনারা প্রাণ ভরে আপনারা একটু দান দেবেন, এটুকু আপনাদের হাতে পায়ে ধরে আমার প্রার্থনা। আমি গতকালও বলেছি, আজকেও বলছি, এইখান থেকে দান দেওয়াটা শুরু হবে। আমাদের কিছু দেবেন না, আমি সব ভক্তকে বলছি, গান ভালো লাগলে পদ্মপলাশকে 10 টাকা দিই, দেবেন না, আমাকে না দিয়ে, দয়া করে আমাকে না দিয়ে এদের এই ভিক্ষা পাত্রে আমি আমার তরফ থেকে দান দেওয়াটা শুরু করলাম। এইবার আপনাদের কাছে গেলে আপনাদের যার যেমন ইচ্ছা প্রাণ ভরে একটু দান দেবেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর এই কীর্তন গান আরও হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে বেঁচে থাকুক,
এটাই আমার প্রার্থনা। সেই আশায় এরা যাবে। আপনারা প্রাণ ভরে একটু দান দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আজ প্রকৃতির মাঝে জেগে উঠ। এটা কি আমার? ও আচ্ছা আচ্ছা, ওইটা রাখুন, ওটা আমাকে দেবেন না। ওই শাল দিয়েছে, গরমকালে এই শালটা জড়িয়ে থাকলে মরেই যাব, কিন্তু এই শীতকালে আমি পরবো, এটা ঠিক। এই শাল দিয়েছে আমাকে সম্মান করে ভালোবেসে। চলো নিতাই গৌর হরি বল। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় নিতাই, জয় নিতাই। আজ প্রকৃতির মাঝে আজ রাধা গোবিন্দকে জাগাচ্ছে। আজ আমার সখীগণ সখীদের মাঝে জাগানোর চেষ্টা করছে। আরে রে কানন দেবতী মধ্যম দশকোষী আরে কানন দেবতী কানন দেবতী হে রে ও গনিশি নিশি নিশি অবসান সখীরে আরে কানন দেবতী কানন দেবতী হে রে আর নিশি ওগো নিশি নাই হে জাগো রাধে একবার তুমি জেগে ওঠো হে আর নিশি আরে নিশি নাই ওগো রাধে ওগো এবার তুমি জেগে ওঠো হে আর নিশি নাই ওগো রাধে রে এবার তুমি জেগে মধ্যম দশকোষী তাল আর নিশি নাই ওগো রাধে গো
এবার তুমি জেগে 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 ওঠো হে আর নিশি আর নিশি নাই গো রাধে গো এবার তুমি জেগে জেগে ওঠো হে আর তো নিশি আর তো নিশি নাই ও রাধে রাধে এবার তুমি জেগে জেগে ওঠো হে আর তো নিশি আর তো নিশি নাই গো রাধে রাধে এবার তুমি জেগে ওঠো হে আর তো নিশি আর নিশি নাই ওগো রাধে রে এবার তুমি জেগে ওঠো হে আর তো নিশি নিশি নাই ওগো রাধে রাধে এবার তুমি জেগে আর তো নিশি নিশি নাই ওগো রাধে রাধে এবার তুমি জেগে ওঠো হে আর তো নিশি নিশি নাই ওগো রাধে রে এবার তুমি ওঠো হে আর তো নিশি নিশি নাই ওগো রাধে গো এবার তুমি জেগে ওঠো হে আর তো নিশি নিশি নাই ওগো রাধে এবার তুমি জেগে আর তো নিশি নিশি নাই ওগো রাধে এবার তুমি জেগে ওঠো হে আর তো নিশি নিশি নাই গো রাধে রাধে এবার তুমি ওঠো হে আর তো নিশি নিশি নাই গো রাধে এবার তুমি জেগে ওঠো হে আর তো নিশি নিশি নাই গো রাধে রাধে এবার তুমি জেগে ওঠো হে আর তো নিশি নিশি নাই ওগো রাধে এবার তুমি জেগে ওঠো হে আর তো নিশি নিশি দারে এবার তুমি জেগে ওঠো হে আর তো নিশি নিশি নাই ওগো রাধে এবার তুমি জেগে ওঠো হে আর তো নিশি নিশি নাই ওগো রাধে এবার তুমি জেগে ওঠো হে আর তো নিশি ওগো আর তো নিশি নাই ওগো রাধে ওগো কানন দে কানন দেবতী হেদি নিশি অবসান আদি শিরা দ্বিজ কুলে কর গীতে গান। এখনো তোরা ঘুমোচ্ছিস? এ ললিতা, এ বিশাখা, লজ্জা নেই? সূর্য মাথার উপর উঠেছে, কোকিল কুহু কুহু করে ডাকছে, ময়ূর কেউ কেউ করে ডাকছে, রাধা গোবিন্দ শুয়ে আছে। ওই জটিলা কুটিলা যদি একবার জেগে যায় আর রক্ষা করতে পারবি? যা যা তাড়াতাড়ি যা, যা গিয়ে যা। ললিতা বিশাখা রেগে গিয়েছে, গিয়ে বলছে জাগা, দেরি হয়ে যাচ্ছে। তারপর 12:30 বেজে গেছে, 12:30 বাজে তো, 12:30 বাজে হলো, সূর্য মাথার উপরে উঠেছে। এখনো যদি রাধা গোবিন্দ না জাগে, ও শাশুড়ি আর ননদি তো তৈরি হয়ে বসে আছে যে কখন বৌমাটা ঘরে ঢুকবে আর লাঞ্ছনা গঞ্জনা দেবো, দুটার কথা শুনিয়ে দেবো, তবেই তো গাছ জ্বালাটা মিটবে। যা ঠিক আছে, রাধা গোবিন্দ জাগাতে হবে, তাই চলেছে।
আজ চলেছি আমার সকল সখীগণ, বলে রাধা গোবিন্দ কেমন ভাবে শয়নে আছে, একবারে দেখে আসি। ওই কপত কপতি ডাকছে, ওই ময়ূর ময়ূরী ডাকছে, আর ওই কোকিল কোকিলা ডাকছে। যখন ডাকে এই কপত কপতি একদিন বাগবাগুন বাগবাগুন স্বরে রব করছিল। নামের মধ্যে নামই আছে ভজলে পাবে দেখা, যেমন বটের মধ্যে বৃক্ষ থাকে চোখে যায় না দেখা। এই যেমন আপনাদের বট গাছ, একটা বট ফলের মধ্যে গোটা একটা বট গাছ লুকিয়ে আছে, সেটা কি কেউ দেখতে পায় বাইরের থেকে? ছোট্ট একটা ছোট্ট লাল ফল, হ্যাঁ বাবা, হ্যাঁ, সেইটার থেকে এত বড় একটা বট গাছ। অন্তত বট গাছের আয়ু বেঁধে দেওয়া হয়েছে, মোটামুটি দেখা যায় যে 200-250 বছর এক একটা বট গাছ বাঁচতে পারে। এমন আমি জানি না আপনাদের এই বট গাছটা কত পুরনো, আমি জানি না, ওই রকমই হবে, হয়তো 100-150 বছর হবে, কিন্তু এক একটা বট গাছের বিরাট আয়ু। তো সেই বট গাছটা যে একটা বট ফলের মধ্যেই লুকিয়ে আছে, এটা জানতে গেলে ওই বট গাছের পাখি হতে হবে। সেই পাখিটা বিষ্ঠা ত্যাগ করবে, তবেই তো একটা বট গাছ বেরোবে। তেমনি বিরাট বড় এই নামের মধ্যে, হয়তো এই নাম হরে কৃষ্ণ নাম ছোট নাম, কিন্তু এর মধ্যেই যে বিরাট বড় জগতের কৃষ্ণ লুকিয়ে রয়েছেন, এটা কি আর কেউ জানে গো? সেটার জন্য গুরু চরণে বসে সাধনা চাই, সাধনা করে গুরুদেবের চরণের কৃপা চাই। তারপরে গৌর গোবিন্দের কৃপা হলে আর সখীদের করুণা হলে তবেই তো তুমি সেই নামরূপী নামের সন্ধান পাবে। বলে একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। সবাই একটু হাত জোড়ো করে বসবেন মায়েরা। এখানে শুধু কুঞ্জ বিলাসটা শুনলে হবে না, আমাদের ভেতরের কথাটা তো জানতে হবে। এখানে আমরা হলাম জীবাত্মা, গোবিন্দ হলেন পরমাত্মা। জীবাত্মা রূপী পরমাত্মাকে জাগাচ্ছে, তার জন্য সাধনার তো দরকার হবে, নইলে কিভাবে পাবো? তাই মনে মনে বলতে হয় একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লইয়া এলাম ভাবে তরি কিংবা মরি, তোমার নামটি লইয়া এলাম ভাবে তরি কিংবা মরি। তোমার নামটি লইয়া এলাম ভাবে তরি কিংবা মরি, তোমার নাম লইয়া এলাম ভাবে তরি কিংবা মরি। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যায় তরি, আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যায় তোরি। একদিন কপত কপতি একটা গাছের ডালে বসে প্রেমালাপ করছিল। হ্যাঁ বাবা, প্রেমালাপ করছিল। হঠাৎ হঠাৎ কপতি নিজ কান্ত কপতের হাতে ধরে বলছে, কান্ত আমি আর প্রাণে বাঁচব না, এক্ষুনি মরে যাব। যেই এই কথা বলেছে কপতির মুখ চেপে ধরেছে। ছি, এই কথা কেউ বলে? এই প্রেমালাপের সময় অমঙ্গলের কথা কেন বলছো? বলে আমি এমনি এমনি বলছি না, তলায় তাকিয়ে দেখো
তলায় তাকিয়ে দেখো, গাছের তলায় কি দেখবো? বলে একটা সে ব্যাধ তাদেরকে লক্ষ্য করে সজল যোজনা করছে, তাদেরকে লক্ষ্য করে তীর মারার পরিকল্পনা করছে। যেই দেখেছে কপত, এই চলো 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 চলো, উড়ে যাই উড়ে যাই, উড়ে যাও। বলে উড়ে কোথায় যাবে? বলে কেন, আমরা তো পাখি, আমাদের পাখনা আছে, আমরা উড়ে যাব, অন্য গাছে অন্য ডালে বাসা বাঁধবো। বলে উড়ে যাবে কোথায়? দেখলো একটা সেন পরিভ্রমতে, বাতাসে একটা সেন পাখি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সেন পাখি কাদেরকে বলে? বাজ পাখি। আমরা যাদেরকে বাজ পাখি বলি তাদেরকে সংস্কৃত ভালো কথায় সেন বলে। এই বাজ পাখির কাজ কি? জীবন ধারণ করে আর ছোটখাটো পাখি পেলে গিলে গিলে খেয়ে নেয়। মানে বড় পাখি তো ছোট পাখিদেরকে গিলে খায়, যেমন বড় সাপ ছোট সাপকে গিলে খায়, পাখি পাখিকে খায়। তাহলে এই গাছের ডালে বসে থাকলে ব্যাধের হাতে মৃত্যু, আর উড়ে গেলে বাজের হাতে মৃত্যু। মানে আজকের আমাদের মৃত্যু অনিবার্য হবেই। এই কথা শুনে কপত কাঁদছে। তখন কপতি বলছে, কি গো কপত, কাঁদছো কেন? মরণের ভয়ে ভীত হয়ে কাঁদছো? বলে মরণের ভয়ে কাঁদছি না, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। মৃত্যুই যদি সত্য হয়, মৃত্যুর ভয়ে ভীত হয়ে কেউ কাঁদে নাকি? আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে কাঁদছি না, আমি কাঁদছি যে আমি এতদিন গর্ব করে বলতাম আমি তোমার পতি, কিন্তু আজ মরণ সম্মুখে দেখে সেই অহংকার গর্ব আমার ভেঙে গেল। আমি তোমার পতি থেকে কর্তব্য করতে প্রাণে বাঁচাতে পারলাম না। তখন কপতি বলছে, না না কপত, তুমি আমারই পতি, কিন্তু আমার পতি হলে কি হবে? তোমার আমার জগতে মাঝে এক পতি আছেন, তিনি হলেন জগতে পতি গোবিন্দ আমার। সে গোবিন্দ আমার। বলে সেই গোবিন্দের কাছে যাবে কেমন করে? উদ্ধার করতে, রক্ষা পেতে যাব কি করে? বসেও থাকতে পারবো না, উড়েও যেতে পারবো না। তখন কপতি বলছে, তার কাছে কারোর যেতে হয় না, শুনেছি নাম নামই অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। তখন ওই গাছের ডালে বসে বসে কপতি কাঁদছে, একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লইয়া এলাম ভাবে, তরি কিংবা মরি, তোমার নামটি লইয়া এলাম ভাবে, তরি কিংবা মরি। আমি শুনেছি পুরাণে তব নাম গুনে, প্রভু পাপি তাপি যায় তরি। আমি শুনেছি পুরাণে তব নাম গুনে পাপি তাপি যায় তোরি। তোমার অকলঙ্ক নামে এই কলঙ্ক রটিবে, তোমার কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। ওহে দয়াময়, ওহে কৃপাময়, আমার বধূ হে, আমার বধূ হে, আমার বধূ হে, তোমার
ডুবে মরি, আমি যদি ডুবে মরি, আমার হৃদ কমলে বামে হেলে বাজাও হে বাঁশরি, একবার দেখা দাও হে মদন মোহন। গোলক বিহারী একবার দেখা দাও হে মদন মোহন। গোলক বিহারী একবার দেখা দাও হে মদন মোহন। গোলক বিহারী। এই হচ্ছে প্রার্থনা। এমন করে রাধা গোবিন্দকে জাগাতে হয়। সখীরা আজ বেলা বড় বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তাই তাড়াতাড়ি সখীদেরকে বলছেন তাড়াতাড়ি জাগাইয়ে দে, নইলে রাধা গোবিন্দ ঘুমিয়ে থাকলে আর কখন যাবে। আর ওই কখন যাবে রাধা গোবিন্দ ওই সেই জটিলা কুটিলা বসে আছে, তারা গিয়ে হ্যাঁ ওই নানান ধরনের কথা শোনাবে। জাগা জাগা তাড়াতাড়ি জাগা। তা সখীরা যাচ্ছে জাগাতে, কবাক্ষের দ্বার দিয়ে দর্শন করছে সখীরা। এক এক সখীর এক এক রকম দৃষ্টি। দর্শন সবার মধ্যে হয় না বাবা। আপনার দৃষ্টি আমার দৃষ্টি এক হবে না। কেউ পাথরের মধ্যে শিবলিঙ্গ দেখে, আবার কেউ শিবলিঙ্গকেই পাথর মনে করে। যে দেখে তার দেখার দৃষ্টির উপর নির্ভর। মানে যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমনি মতি তার তেমনি গতি। তাই এক একটা সখী এক এক রকম দেখবে। রাধা গোবিন্দ শয়নে রয়েছে, হ্যাঁ, এক সখী বলছে আহাগো, তঙ্গবিদ্যা বলছে আহাগো আমার গোবিন্দকে দেখলাম। এই আমি কি দেখেছি জানিস? দেখেছি কুঞ্জ মন্দিরে হ্যাঁ রাধা গোবিন্দকে হ্যাঁ। কেমন দেখেছি জানিস? কেমন দেখেছি? বলা ধরে গেছে। বলে কেমন দেখেছিস? বলে আমি যেমন দেখেছি এক অভূতপূর্ব। বলে কিরকম? বলে শোন শোন, এইরকম দৃশ্য কখনো প্রকৃতির মধ্যে দেখা যায় না। তখন সখীরা বলছে দেখ তুঙ্গবিদ্যা, তুই বড্ড পড়াশোনা শিখেছিস, উল্টো হ্যাঁ শিখেছিস, ওই উল্টো পাল্টা যুক্তি আমাদেরকে দিবি না, সহজ কথায় আমাদের বুঝিয়ে বল যে তুই কি দেখেছিস। বলে কি দেখেছি দেখ, শুনবি? শোন, একটা শিখি পদে ভুজঙ্গিনী, একটা শিখি পরে ভুজঙ্গিনী, ওগো নাহি দুঃখ তাতে, শিখি পরে ভুজঙ্গিনী নাহি দুঃখ তাতে। একটা শিখি পরে ভুজঙ্গিনী, নাহি দুঃখ তাতে, শিখি পরে ভুজঙ্গিনী নাহি দুঃখ তাতে। বলে যমুনার জলে যেমন, যমুনার জলে যেমন, যমুনার জলে যেমন, যমুনার জলে যেমন, যেমন দুবলয়া ভাতি রে জানো, আহা দুবলয়া ভাতি রে, দুবলয়া ভাতি রে, দুবলয়া ভাতি। বলে আজকের আমি দেখে এলাম, তাহলে আজ আমি দেখে এলাম কি? বলে একটা ময়ূরের কোলে সাপ। আর এই জন্য বলেছি পড়াশোনা বেশি শিখবি না, উল্টো বেশি পড়াশোনা করতে নেই, মাথার মধ্যে সব কুবুদ্ধি জমা হয়। বলছে ময়ূরের কোলে সাপ, এটা প্রকৃতির মধ্যে কোনোদিন দেখা গেছে? ময়ূরের কোনোদিন দেখেছিস? আরে ময়ূরের আহার হচ্ছে সাপ, বিষধর সর্পকে তারা গিলে গিলে খায়, আর তুই বলছিস ময়ূরের কোলে সাপ। ওই যে বললাম দৃষ্টির পার্থক্য, দৃষ্টি চাই। এখানে ময়ূর মানে কি? যেহেতু গোবিন্দের অঙ্গবর্ণ নীলাভ। আচ্ছা, এইখানে আপনাদের একটা কনফিউশন দূর করে দিই। অনেকে বলে গোবিন্দের রং কালো,
অনেকে বলে গোবিন্দের রং নীল, কিন্তু অ্যাকচুয়ালি গোবিন্দের রং কি? অ্যাকচুয়ালি গোবিন্দের রং কেমন জেনে নিন। আপনারা ময়ূর দেখেছেন তো? ময়ূর দেখবেন, ময়ূরের ঠোঁটের নিচের থেকে আর এই উদর দেশ পর্যন্ত গলাটা, সরু গলাটা একবারে ডিপ নীল থাকে, গভীর নীল বর্ণ। ওটা দূর থেকে দেখে মনে হয় কালো, কিন্তু অ্যাকচুয়ালি কালো নয়, ওটা গভীর নীল বর্ণ। আমার গোবিন্দের গায়ের রংটাও ছিল ওই রকম, যেটাকে আমরা এখনকার দিনের আধুনিক ভাষায় শিখেছি নেভি ব্লু। নেভি ব্লু দেখবেন দোকানে কাপড় জামা কিনতে গিয়ে অনেকে বলে, এই আমার একটা নেভি ব্লু শাড়ি দাও, বা নেভি ব্লুর একটা শার্ট দাও। এই যে নেভি ব্লু শব্দটা, এই নেভি ব্লুর থেকে এসেছে এই গোবিন্দের রং। মানে গোবিন্দের রংটা দেখবেন, নেভি ব্লু রংটা দূর থেকে কালোই মনে হয়, কিন্তু কালো নয়, ওটা কাছে গেলে বোঝা যায় যেটা গভীর নীল। তাই গোবিন্দের অঙ্গবর্ণ সেটা যেন গভীর নীল। তাই আবার গোবিন্দের মাথায় রয়েছে ময়ূরের চূড়া, তাই ওইটাকেই মনে হচ্ছে যেন ময়ূর। হ্যাঁ, ওইটাকেই দেখে মনে হচ্ছে ময়ূর। আর সেইখানে আমার রাধারানীর মাথার বেনি, মানে কেশবেনি আঁকা বাঁকা ভাবে কালো হয়ে পড়ে আছে, তাই গোবিন্দকে দেখে মনে হচ্ছে ময়ূর, বেনি দেখে মনে হচ্ছে যেন একটা বিষধর সর্প। ওই বেনি, ওই ময়ূরের কোলে যেন সাপ শয়রে আছে। এ চিত্রা, তুই কি দেখলি? বলে আমি দেখলাম চিত্রবেতনমাদিত্য কুঞ্জে শ্যাম সরোবরে সরোবরে। বলে মরি মরি, কুঞ্জের মধ্যে সরোবর পেলি কোথায়? এখানে কুঞ্জের মধ্যে জলের সরোবর নয়, এখানে শ্যাম সরোবরে আমাদের রায় শরণ মরালিনী মনের আনন্দে সাঁতার দিচ্ছে। সাঁতার দিচ্ছে বাবা, সাঁতার দিচ্ছে, মনের আনন্দে সাঁতার দিচ্ছে। সরোবরের মধ্যে যেমন মরালিনী তারা যেমন সাঁতার দেয়, গোবিন্দ আজকের সরোবর, রাধারানী যেন মরালিনী আজকের গোবিন্দ সরোবরে রাধারানী সাঁতার দিচ্ছে। আর তুই কি দেখলি? বলে আমি দেখলাম মেঘ আর বিজুরি যেন একসঙ্গে খেলা করছে, একসঙ্গে ঘোরাফেরা করছে। বলে মেঘকে? বলে গোবিন্দ। আর বিজুরিকে? বলে রাধা। রাধার অঙ্গ তো চমক দিয়ে দেয়, জগৎকে আলোকিত করে, তাই রাধার অঙ্গ চমক দিচ্ছে। আর একজন বলছে আমি দেখলাম আলো আর অন্ধকারে যেন একসঙ্গে খেলা করছে। আলোকে? বলে রাধা। অন্ধকারকে? বলে কৃষ্ণ। কৃষ্ণ অঙ্গ কান্তি কালো, আর রাধারানীর অঙ্গ কান্তি ফর্সা, তাই আলো আধার যেন একসঙ্গে খেলা করছে। এক এক সখীর দৃষ্টিভঙ্গি এক এক রকমের। আপনারা যে দৃষ্টিভঙ্গি দেখতে চান সেই দৃষ্টিভঙ্গিতেই গোবিন্দের প্রেম পাবেন। বলে আর দেরি করিস না, এইবার জাগো ও বৃষ ভানু ও বৃষভানু নন্দিনী আরে কিবা মোহন মোহন যুবরাজে সমাসছে এইবার জাগো
বৃষ ভানু ও এইবার জোড়া বৃষভানু নন্দিনী আরে কিবা ওই মোহন ও মোহন যুব রাজে জাগো জাগো রাধা বিন ও ও ও গো বিনোদিনী তোমাদের সুখের নিশি ওগো সুখের নিশি ও পোহাইল গো জাগো শ্যাম সুন্দর অমন করে ঘুমায় না জাগো রাধা বিন ও গো বিনোদিনী তোমাদের সুখের নিশি তোমাদের সুখের নিশি পোহাইল ঘুমায় না এমন করে শ্যাম সুন্দর জাগো রাধা বিন জাগো রাধা বিনোদিনী মোহন যুবরাজে তাড়াতাড়ি না জাগলে ওদিকে আমার বেলা বেড়ে গিয়ে আমার শাশুড়ি ননদি গঞ্জনা দেবে। বলে কাকে জাগো কাকে দায়িত্ব দেওয়া যায়? বলে এই এই সুখ শাড়িকে ডাক। সুখ শাড়ি কই রে? এই ডেকে নিয়ে এই সুখ শাড়ি তোরা গাছের উপর বসে এতক্ষণ কি করছিস? কপত কপতি ডাকছে, ময়ূর ময়ূরী ডাকছে, কোকিল কোকিলে ডাকছে, তোরা ডাক ডাক, দেরি হয়ে যাচ্ছে, ডাক তাড়াতাড়ি ডাক। ললিতা বিশাখার আজ্ঞা পেয়েছে। হরি বল আস্তে আস্তে প্রসাদ আস্তে প্রসাদ প্রসাদ সবাই পাবেন, সবার হাতে হাতে প্রসাদ দেওয়া হবে, গন্ডগোল করবেন না, এই হচ্ছে মুশকিল। ওই প্রসাদ একবার পেয়ে গেলে হয়, তখন শুধু নড়ে চড়ে বসবে কখন ঘরে যাবে কখন ঘরে যাবে। হ্যাঁ প্রসাদ ওরম করলে হবে না। গান আমাদের 1টা পর্যন্ত হবে, 1টা তো বেজেই গেল, আরও হয়তো 10-15 মিনিট হবে। বসুন, সবার জন্য প্রসাদ হবে, প্রত্যেকের হাতে হাতে প্রসাদ পাবেন। ওই মানে উত্তেজনা হয়ে ওই জড়াচড়া করার ব্যাপার নেই। জয় নিতাই। হ্যাঁ আস্তে আস্তে দাও বাবা, আস্তে আস্তে দাও, সবাই যেন প্রসাদ পায়। জয় নিতাই। এই ডাক ডাক তাড়াতাড়ি ডাক। সুখ শাড়ি বলছে ডাকবো। এই কাকে আগে ডাকবি? বলে যে বড় তাকেই আগে ডাকবো। রাধার কৃষ্ণের বড়র মধ্যে কে বড় তাকেই আগে ডাকবো। সুখ বলছে আমার কৃষ্ণ বড়, শাড়ি বলছে আমার। এই কে বড় বল? রাধা বড়, রাধা বড় রে, রাধা বড়। তাড়াতাড়ি বিচার কর। রাধা বড়। এরা আবার মারামারি শুরু করেছে। হ্যাঁ বলে মাথা ফাটিয়ে দেবো। তাহলে কে বড়? এই সমস্যার সমাধান আজও পর্যন্ত হয়নি বাবা, আর জীবনে কোনোদিন সমাধান হবেও না। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,
আমাদের, আমরা রায়ের রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। মদন মোহন, মদন মোহন। সারি বলছে একদম বেশি কথা বলবে না। সারি বলে, সারি বলে, সারি বলে আমার রাধা বামে যতক্ষণে নইলে শুধুই মদন। বৃন্দাবন উলুধ্বনি, সুখ বলে, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। মাথায় ময়ূরের পাখা ভালো করে দেখে নাও, আর দরকার হলে চশমা নাও। এই তুই দেখতে পাস না, তুই চোখে চশমা পর, দেখতে পাস না, ভালো করে তাকিয়ে দেখ। ওই যে চূড়াটা রয়েছে, ওই যে ময়ূরের চূড়া, ওই চূড়ার মধ্যে কার নাম লেখা বাবা? বাবা কার নাম লেখা? সারি বলে, সারি বলে, সারি বলে আমার রাধার নাম কি তাতে লেখা? ওই যে যাই গো দেখা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। চূড়া বামে হেলে। সারি বলছে হেলারা জায়গা পেল না, সামনে হেললো না, ডান দিকে হেললো না, পিছন দিকে হেললো না, দেখে দেখে তোমার ওই চূড়া বাঁদিকেই হেললো। কেন, হাওয়া কি শুধু বাঁদিক দিয়ে বয় না অন্য দিকে বয় না? আসলে আমার গোবিন্দের মাথার যে চূড়া সেটা বিশেষ করে বাঁদিকেই হেলা থাকে। কেন না, বাঁদিকেই দাঁড়িয়ে থাকে আমার প্রেম গরবিনী বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা রানী। তাই সারি বলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন। বিলাসিনী রাই আমাদের। সুখ বলে, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। বলে শোনো, ওই রকম আলতু ফালতু কথা লোকের সামনে গিয়ে বলবে, আমার কাছে বলবে না। আরে বাবা 7 দিন 7 রাত চূড়াটা গিরি গোবর্ধনটা কনিষ্ঠ আঙুলে ধরে থাকলো, শক্তিটা পেল কোথায় জানো? শক্তি পেল কোথায়? এই যে রসগোল্লা খাচ্ছে, কি বলবো এদের। খাও খাও খাও, আজকের তো 24 পরের শেষ দিন, খেয়ে নাও। আবার সন্ধ্যেবেলা খিচুড়ি খাবে, কিন্তু গানটাও তো শোনো, গানটাও তো মন দিয়ে শুনতে হবে। বলে 7 দিন 7 রাত আঙুলের মধ্যে গিরি গোবর্ধন ধারণ করেছে, সে কি এমনি? দুধ ননি মাখনকে ওই শক্তি হয়নি, তাহলে কি করে হলো? বলে সারি বলে গিরি ধরেছিল,
সাজি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেনে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের আহা রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ শাড়ির আজকের দ্বন্দ্ব ঘুচে গেল আরে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো জয় রাধে 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 জয় জয় রাধে। এই গান শেষ হয়নি, বসো। জয় রাধে দিয়েছি, উঠে পড়েছে সব, বলে গান শেষ হয়ে গেছে। বসো, এখনো 10 মিনিট আছে, এখনো 10 মিনিট আছে, ভজন গাইতে হবে, নইলে মাইনে দেবেন আমাদের। কর্তৃপক্ষের ছেলেগুলো কখন থেকে অপেক্ষা করছে, 2টো ভজন 3টে ভজন শুনবো। বসো বসো, 365 দিন অনেক ঘুর ঘুর করেছো ঘরে, আজকের এইখানে একটু ঘুর ঘুর করো। জয় নিতাই। তো এইভাবে যখন সুখ শাড়ির তর্ক করছে, ললিতা বিশাখা নিচের থেকে এসে বলছে, এই জাগাতে পারিস না, তর্ক করতে পারছিস, কে বড় কে ছোট এই নিয়ে তুই দ্বন্দ্ব করছিস, জাগা। তখন শারীর বসো বসো মায়েরা, কেউ পয়সা দিতে এসো না, কেউ আসবে না, বসো, কমিটি দিয়ে দাও, কমিটি যা দেওয়ার দরকার কমিটিকে দাও, এখানে এখন আসবে না, গানটা ডিস্টার্ব হবে, গানটার মাঝে আসবে না। শারীর বচনে সুখ তখন করে চারু ধ্বনি, শারীর বচনে সুখ করে চারু ধ্বনি। জয় রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে বৃন্দাবন। সেই সকাল 10টা থেকে গান শুরু করেছি, 1টা 6 বাজে গান গাইতে গাইতে গলা ধরে গেল। আমরা ধরাবো আর তোমরা বসে বসে মজা দেখবে, সবার গাইতে হবে, তোমাদেরও ধরাবো, তোমাদেরও গলা ধরিয়ে তবে ছাড়বো। আমরা রাধারানীর নাম গাইছি, সবাই মিলে হাততালি দিয়ে রাধারানীর নাম গাও, গাইবে তো? গাইবে মায়েরা? এমন জোরে জোরে গাইবে যাতে প্যান্ডেল উড়ে যায়। আরে এরপর তো আর গান নেই, উড়ে যাক না, তাতে কি ক্ষতি। সবাই মিলে আমার সঙ্গে গানটা গাইবে করতালি দিয়ে, বলো জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে। বলো অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে। বলো প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে। কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে জয় রাধে। তোমার ঘরে যাওয়ার সময় হলো রাধে জয় রাধে। ঘরে আছে পাপ ননদিনী রাধে জয় রাধে। আর ঘুমায় না আমার রাধে জয় রাধে। ওগো বৃষভানু নন্দিনী রাধে জয় রাধে। ওই অষ্ট সখীর শিরোমণি রাধে জয় রাধে। ওই প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে। জয় রাধে 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 জয় রাধে। ওই করে চারু ধ্বনি
সুখ করে চারুধ্বনি জয় রাধে বলে সুখ সারি বলে জয় রাধে বলে সুখ সারি বলো বলো কত নিদ্রা যাও হে রাধে ওই কালো মানিকের কোলে কত নিদ্রা যাও হে রাধে কালো মানিকের কোলে সুখ বলে ওগো সারি তুমি গগনে উড়ে ডাকো না হবে না কুঞ্জভঙ্গের মধ্যে বাজিকর মিলন হয় না আস্তে দাঁড়াও গান যখন দেবে গান যখন শুনতে আসবে পদ ধরে ধরে শুনবে কোনো পদাবলীর গ্রন্থে গীত রত্নাবলী পদামৃত লহরী পদামৃত সমুদ্র কোনো পদাবলীর গ্রন্থে কুঞ্জ বিলাসের সঙ্গে কোনো মানের মিলন লীলা হয় না বাজিকর মিলন এই মিলন ওই মিলন তাই মিলন এটা কলহন্তরিতার পরে হয় কুঞ্জ বিলাসের পরে হয় না এগুলো জানতে হবে গুরুর কাছে গিয়ে বসে শিখতে হবে অনেকদিন ধরে চলে আসছে সবাই গায় ওসব গাইলে হবে না আমরা সব গাই না গুরুর কাছে গান শিখেছি পরিষ্কার গান শিখেছি কুঞ্জ বিলাস কুঞ্জ বিলাসই হবে তার মধ্যে কোনো বাজিকর মিলন দেয়াসিনী মিলন মালিনী মিলন এগুলো হয় না এগুলো শাস্ত্র বিরুদ্ধ পদাবলীর বিরুদ্ধ আপনি গীত রত্নাবলী খুঁজে দেখবেন কুঞ্জভঙ্গ তো কুঞ্জভঙ্গই আছে সেখানে অন্য কোনো লীলা হবে না আর ওর মধ্যে কিছু মেশানো যাবে না মেশালে পদকর্তাদের চরণে অপরাধ হবে ওই জন্য কুঞ্জবিলাসই হবে এবার রাধারানী জাগবে তারপরে তারা দুজনে যুগল মিলনে দাঁড়াবে আর সখীরা ঘিরে ঘিরে নৃত্য করবে এইটাই কুঞ্জবিলাসের কাজ তো সারি বলছে তুমি উড়ে যাও উড়ে গিয়ে আকাশে উড়ে যাও কেন বলে এই যে রোদটা উঠছে আর এই যে সূর্যটা উঠছে এটার জন্যই যত ঝামেলা বাঁধছে কারণ রাধা গোবিন্দ শুয়ে আছে তারা উঠতে চাইছে না আর যত রোদ বাড়ছে লোক ভাবছে হয়তো বেলা হয়ে যাচ্ছে তার থেকে বরং কাজ করো ওই গত পরশুদিন সকালে এখানে যেমন মেঘ হয়েছিল সারাদিন কালো হয়েছিল ঝিমঝিম বৃষ্টি পড়ছিল কোথায় নতুন মেঘের সঞ্চার হয়েছে ডেকে নিয়ে এসো ডেকে নিয়ে এসে ওই নবজল ধরে আনি তুমি অরুণেরই ঢাক নবজল ধরে আমি অরুণের ঢাক সুখ বলে ওগো সারি মোরা পোষানিয়া পাখি সুখ বলে ওগো সারি পোষানিয়া পাখি ওগো জাগাইলে না জাগে রাই ধরম কর সাক্ষী ধরম দাসের পদ ধরম কর জাগ 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 জাগো রাধা বিনোদিনী রাই জাগো জাগো রাই জাগো বড় দুটো কি ওগো উঠি ইয়া সে বিনো উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী বলে চমকে চারু পানে চায় উঠিয়া সে বিনোদিনী প্রাণ
প্রাণবধূ একবার জেগে ওঠো, প্রাণবধূ একবার জেগে ও বড় দুটুকি আমি আর যে ধৈর্য ধরতে নারী, প্রাণবধূ একবার জেগে ওঠো, যে ধৈর্য ধরতে নারী। ওগো দেখো কত বেলা হলো, আর যে ধৈর্য ধরতে নারী, দেখো কত বেলা হলো, আর যে ধৈর্য ধরতে নারী, যে ধৈর্য বেলা হলো, আর আর যে ধৈর্য ধরতে নারী, দেখো কত বেলা হলো, আর যে ধৈর্য ধরতে নারী, দেখো কত বেলা হো বাবা, আর যে ধৈর্য ধরতে নারী, দেখো কত বেলা হলো, আর যে ধৈর্য ধরতে নারী, প্রাণবধূ একবার জেগে ওঠো, দেখো কত বেলা হলো, বধূ জেগে ওঠো, দেখো কত বেলা হলো, ও প্রাণবধূ জেগে ও, আর যে ধৈর্য ধরতে নারী, দেখো কত বেলা হলো, আর যে ধৈর্য ধৈর্য ধরতে নারী, দেখো কত বেলা হলো, আর যে ধৈর্য ধরতে নারী, দেখো কত বেলা হলো। ঘেনা ঘেনা তাকে না তেনা তেনা কাউরুতি তাকে তাক ধা প্রাণবধূ জেগে ওঠো, প্রাণবধূ জেগে ওঠো, পরাণ বধূ। উঠি আসে বিনোদিনী, হেরি শেষ রজনী, চমকিয়া চারু পানে চায়, প্রভাত দেখিয়া ধনী, মনেতে সংকোচ মানি, পদ চাপি বধূ জাগায়। আহা হা, পদ চাপি বধূরে জাগায়। প্রেমের মূর্তি রাধারানী, উৎকৃষ্ট নায়িকা। এখনকার দিনের নায়িকাদের মতো নয় যে নায়ককে জব্দ করার জন্য নায়িকারা হাতে বড় বড় নখ রাখবে, আর সকালবেলা নায়ক উঠতে না চাইলে নখের খামচানি দিয়ে তুলে ফেলবে। নায়কও বুঝে যাবে কার পাল্লায় পড়েছি, নায়িকার পাল্লায় না তারকার পাল্লায়। এই উৎকৃষ্ট রাধারানী নায়িকার এই রকম কোনো আচরণ হবে না। তার উৎকৃষ্ট আচরণ, চরণ ধরে কি সুন্দর আদর করে করে বধূ ওঠো। আর কত রাজার ছেলে না, এ রাজার ছেলে, ও রাজার মেয়ে, বৃষভানু রাজার মেয়ে রাধে, নন্দ রাজার ছেলে কৃষ্ণ। তা তাদের আচরণের মধ্যে শালীনতা থাকবে, তাই ধীরে ধীরে জাগাচ্ছে। তখন উঠিয়া না গর পর নিজের আলি, সে উঠিয়া না গর পর নিজের আলি, সে দুটি আঁখি ঢুলু ঢুলু, বলে হ্যালো এ বালি, সে দুটি আঁখি ঢুলো ঢুলো, হ্যালো এ বালি। আহা, বলে শ্যাম নাগরের এখনো নিন্দ টুটে নাই, নাগরের এখনো নিদ টোটে
এখনো নিদ টুটে নাই, নগরের এখনো নিদ টুটে না। তাস বালিশে হেলানি দিয়ে বসে আছে। আমি অনেক দিন পর কুঞ্জবিলাস গাইছি বাবা, অনেক দিন পর, প্রায় 6 বছর পর কুঞ্জবিলাস গাইছি। আমার সাধারণত সকালবেলায় গান হয় না, গান করি না, কিন্তু এই খড়গ্রামের ছেলেগুলো ধরে জোর করে ধরেছে যে গাইতে হবে, আমাদের সকালেও একটু গান শোনাতে হবে দুপাল্লা। তা প্রায় দীর্ঘ 6 বছর পর কুঞ্জবিলাস গাইছে। তো এর মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো, 3.5 ঘন্টা পেরিয়ে গেছে তবুও যাচ্ছে না। শ্যামের নাগরের এখনো নিদ টুটে নাই, শ্যামের নাগরের এখনো নিদ টুটে না। বলে হেলানি দিয়ে বসে আছে। রাজার ছেলে হঠাৎ করে ঘুম ভাঙবে? আরে সার তো ঘুম ছাড়ছে না তো রাজার ছেলে। ঘুম ভাঙছে না, বালিশে হেলান দিয়ে পড়ে যাচ্ছে। নাগরের এখনো নিদ টুটে নাই, নাগরের এখনো নিদ টুটে না। দেখো হেলানি দিয়ে বসে আছে। নাগরের এখনো নিদ টুটে নাই, দেখো হেলান দিয়ে বসে আছে। নগরের এখনো নিদ টুটে না। সুবাসিত জল আনি বধুর বদন পাকালে, আর বদন মোছায় ধনী নিজের আঁচলে। বদন মোছায় ধনী নিজের আঁচল। সবই আমাদের সাধারণ নায়ক নায়িকাদের মতো কিন্তু নয়, দেখতে সাধারণ নায়ক নায়িকাদের মতো কিন্তু নয়, অনেক উচ্চস্তরের প্রেম। দইয়ের হাঁড়ি আর চুনের হাঁড়ি, হরি বল বাবা। দইয়ের হাঁড়ি আর চুনের হাঁড়ি দুটোই সাদা, কিন্তু একটা যদি তোমার জিভে বেশি পড়ে জিভ পুরে ছারখার হয়ে যাবে, আর একটা যদি 2 চামচ বেশি দিয়ে দেয় আরো খেতে ইচ্ছে করবে, যারা 2 চামচ দে বাবা। নবদ্বীপের দই 2 চামচ দিলে আরো বলবে 2 চামচ দে। এইটা এই যে দেখছেন, দইয়ের দুধের মধ্যে বসিয়ে দিলে ওর মন ভরবে না, এত দই খেকো। দই খেয়ে খেতেও হয় না, মরে চুন খাবো, চুন। চুন আর দই দুটো সমান দেখতে কিন্তু স্বাদ আলাদা। এই এখনকার দিনের যে প্রেম, এই যে নায়ক নায়িকাদের আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ, এ হচ্ছে সব চুনের হাঁড়ি। ওই জীবনে যতটুকু দরকার ততটুকুই করো, বেশি করলেই জীবন চলে ছারখার। আর রাধা গোবিন্দের প্রেম হলো দইয়ের হাঁড়ি, যতই আস্বাদন করবে জীবন পৃষ্টি রসে ভরে উঠবে, আরো প্রেমময় হয়ে যাবে জীবন, কখনো তোমাদের পূর্ণ হবে না আশা। তা রাধারানী নিজের আঁচল দিয়ে বধূর মুখ মুছিয়ে দিচ্ছে। তখন হাসি হাসি এক সখী গোবিন্দের বাঁশি করে দিল। হাসি হাসি এক সখী বাঁশি করে দিল। বাঁশি পেয়ে শ্যামনগর চিন্তায় পড়েছে, বলে হরষিত ভেলু। আরে কালকে রাত্রিরে কথা দিয়েছিলাম যে বাঁশিটা দিয়ে দেবো রাসলীলায়, বলেছি না রাসলীলায়, যে তুমি যদি আমাকে জিতাতে পারো নাচে তাহলে আমি আমার বাঁশি দিয়ে দেবো। উমা সকালবেলা যদি বাঁশিটা নিয়ে নিই আর যদি রাধারানী রাগ করে। আবার রাধারানী মনে মনে ভাবছে যে গোবিন্দের সব থেকে প্রিয় হচ্ছে গোবিন্দের বাঁশি, সেটা যদি আমি কেড়ে নিই আর গোবিন্দ যদি রাগ করে। দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, তিল আধ না দেখিলে পরাণে যায় যে চলিয়া। বধূ আর দেরি করো না, অনেক বেলা হয়ে গেছে, এবার বাড়ি যাব, এবার আমাদের একটু ছেড়ে দাও। হ্যাঁ, বলে বিষম গোকুলের লোকে হেন বেলায় যদি দেখে, বিষম গোকুলের লোকে হেন বেলায় যদি দেখে, কি বলিয়া বলিবে বচনে হে, কি
বলিয়া বলিবে বচন রে আমার বাপ শ্বশুর কুল দুহু কুল সমতুল বাপ শ্বশুর কুল দুহ কুল সমকুল আমি শুধু কুলের কামিনী বধূ হে আমি শুধু কুলের কামিনী বধূ হে পরশনে করি ভয় পাছে কুলে কালি হয় পরশনে করি ভয় হয় পাছে কুলে কালি হয় আরে লোকে পাছে বলে কলঙ্কিনী লোকে পাছে বলে কলঙ্কিনী বধুবার বলিব কি হে না পারিয়া বিদায় নিহে আর বলিব কি হে না পারিয়া বিদায় নিয়ে সকলি গোচর রাঙা পায় সকলি গোচর রাঙা পায় এ যদু নন্দন বলে দুহু ভাসে প্রেম জলে 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 তারা লোরে দুহু দেখিতে না পায় গো লোরে দুহু দেখিতে না পায় গো লোরে দুহু দেখিতে না পায় ললিতা বিশাখা এসে বলছে হে গোবিন্দ এত বেলা করে কে ঘুমোয় রাজার ছেলে বলে ঘরের মতো ঘুমোবে এখানে বুঝতে পারছেন এটা কুঞ্জ মাছ উঠো উঠো আর দেরি করো না আমাদের রাধারানীকে নিয়ে একবার হ্যাঁ ভালো করে যুগলে দাঁড়াও বলে একটু সাজিয়ে দাও হ্যাঁ তখন রাধারানীকে সাজাচ্ছে নিজের হাতে গোবিন্দ হ্যাঁ নিজের হাতে সুন্দর করে সিঁদুর পরিয়ে দিল নিজের হাতে কপালে সিঁদুরের ফোঁটা দিল নিজের হাতে অঙ্গে চন্দন লেপে দিল নিজের হাতে যাবক নিয়ে রাধারানীর চরণে লিখতে যাবে রাধারানীর চরণে লিখতে গিয়ে গোবিন্দের হাত থেমে গেল রাধে লিখিতে চরণে তব আচরণা যায় তবে ধুলাতে লিখিলাম নাম চরণে দেহতায় ওগো রাধে সব কিছু তোমার মোটামুটি সাজানো হলো কিন্তু চরণে দুখানি সাজানো হলো না রাধে ওগো রাধে চরণের আমি সাজাতে পারলাম না যতবার নিজের নাম লিখতে যাই হাতে যেন কেঁপে কেঁপে ওঠে তাই ধুলার মধ্যে শ্যাম নাম লিখে দিলাম তুমি করুণা করে তোমার চরণ ওই শ্যাম নামের মধ্যে রাখো যেই চরণই রাখলো শ্যাম নামের মধ্যে রাধারানীর চরণ ধরে গোবিন্দ লুটিয়ে পড়ল আমি চরণে রইলাম ওই চরণে রইলাম আমি চরণে রইলাম চরণে রইলাম তোমার চরণ ছাড়া করো না হে চরণে রইলাম চরণ ছাড়া করুণা রাধে চরণে রইলাম নায়িকা যদি প্রেমময়ী হয় নায়ককে চরণ ধরতে দেবে না তাই রাধারানী গোবিন্দ যখন রাধারানীর চরণ ধরছে রাধারানীও ছুটে এসে গোবিন্দের চরণ ধরছে দুজন দুজনের চরণ ধরছে তখন সখীগণ বলছে আর দেরি করছিস কেন দুজন যখন দুজনেরই চরণ ধরেছিস তাহলে যুগল মাঝে একবার ভালো করে দাঁড়া তোদের নয়ন ভরে দর্শন করি আর তোদেরকে মাঝখানে রেখে আমরা একটু ঘিরে ঘিরে নৃত্য করি অমনি আমার রাধা গোবিন্দ সেই যুগল মাঝে কুঞ্জ মাঝে দাঁড়ালেন যেই দাঁড়ালেন আজ সখীগণে ঘিরে ঘিরে নৃত্য শুরু করলেন জয় নিতাই যুগল মিলন এই কুঞ্জ মাঝে সম্পূর্ণ হলো।